বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ উন্নয়নের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি লাইভে আসতে বাধ্য হলাম। কারণ এই জন্য আমি লাইভে আসতে বাধ্য হলাম, সেটা হচ্ছে যে আমরা জানি যে ওই সাহেরা খাতুন না সেরাবেরা খাতুন, আমার নামটা সঠিক স্মরণ নাই, সম্ভবত সেরাবেরা খাতুন, ওই 18 আসনের যে ছিল আর কি, কি বলে 18 আসনের ইজাদদার বলা চলে। তাদেরকে তো এমপি বলা যায় না, মোটামুটি তারা ইজাদদার। তো করোনার আক্রান্ত হয়ে যে সে মারা গেছে, মারা যাওয়ার পর আমরা জানি, সমগ্র বাংলাদেশ জানে যে গতকালকে 12ই নভেম্বর সেখানে একটা উপনির্বাচন হয়েছে। নির্বাচন নামের একটা তামসা হয়েছে। তো সেটা সমগ্র দেশবাসী দেখছে। তো কালকে দৃশ্য দেখে হতবাক হওয়ার কিছু নেই, কারণ এটা যে হবে এটা দেশবাসী আগের থেকেই জানে। আমরা সবাই জানি যে এরকম একটা কিছু হতে যাচ্ছে বা হবে। কিন্তু আমার একটা কি বলবো, যে হৃদয় ভরা কষ্ট নিয়ে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। সেটা হলো, আমার জানা মতে গতকালকের নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ গতকালকে ঢাকা 18 আসনের নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা কিন্তু একেবারেই সর্বদিক দিয়ে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিল। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে যে এই ধরনের কিছু ঘটনা বা নাটক হবে, আর সেই নাটকের সঠিক জবাব দেওয়ার জন্য কিন্তু গতকালকে লক্ষ লক্ষ না, আমি বলবো কোটি কোটি জনতা কিন্তু প্রস্তুতি নিয়েছিল। আর জনগণের একটা ধারণা ছিল যে নিশ্চয়ই গতকালকের যে ঘটনাটা ঘটে গেছে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা সহ্য করবে না, এবং বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু এটাকে মেনে নেবে না। এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণের একটা আশা আকাঙ্ক্ষা বা একটা ধারণা ছিল। তো আমরা কি দেখতে পেলাম? আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে এই ভোট ডাকাতিকে আড়াল করার জন্য 9টা বাসে আজকের এই যে লুঠেরা সরকার, ভোট ডাকাতের সরকার নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে, তারপরে তারা আজকে আমি সময় টিভির একটা নিউজ দেখলাম, সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নামধারী জঙ্গলিবাদ, এদের একজন বলতেছে, অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পোশাকটা বা ইউনিফর্মটা, সেটা কিন্তু তার গায়ে আছে। হ্যাঁ, গণতন্ত্রের পোশাকটা কিন্তু তার গায়ে আছে। সে বলতেছে নির্বিধায়, যে এই কাজ বিএনপি এবং জামাত করছে, তারা আইনগতভাবে তারা ব্যবস্থা নেবে। আমি সেই পুলিশ নামধারী জঙ্গলিকে বলতে চাই যে বাংলাদেশের সত্যিকার যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে যদি হইতো, তাহলে সে বলতো যে যেহেতু ঘটনা ঘটছে, আমরা সিসি ফুটেজ দেখব, দেখার পরে তারপরে কারা এই ঘটনাটা ঘটানোর পরে আমরা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো। তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এই বক্তব্যটা কিন্তু সে দেয় নাই। সে পুলিশের লোক। সে ডাইরেক্ট কি বলছে? সে ডাইরেক্ট বলছে যে এই কাজ বিএনপি করছে এবং জামাত করছে, তাদের প্রতি যারা করছে তারা অতি তাড়াতাড়ি তারা অ্যাকশন নেবে বা ব্যবস্থা নেবে। তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে একটা কথা বলতে চাই, আপনারা বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা হয়রানি করবেন না, কষ্ট দেবেন না। আপনারা যদি রাজনীতি করতে চান, আপনারা ওই যে কি বলে, আপনাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, আপনাদের যদি রাজনীতি করার চিন্তা থাকে, আপনারা যদি বলেন যে না, বাংলার জমিনে আমরা রাজনীতি করব, বাংলাদেশকে আজকে এই যে একটা কি বলবো, যে এই যে আজকে বাংলাদেশ যে একটা কঠিনতম সময় পার করছে, আপনারা যদি মনে করেন যে না, আমরা বাংলাদেশের স্বৈরতন্ত্র ফিরে আনবো, তাহলে আপনারা সঠিকভাবে রাজনীতি করুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিন, সঠিকভাবে বাংলাদেশের জনগণকে আপনারা নির্দেশনা দিন। আর যদি বলেন যে না, আমরা রাজনীতি করব না,
তাহলে বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা মিথ্যা হয়রানি বা মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা হয়রানি করেন না, এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল। আমি এই কথাটা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি। আমি জানি বাংলাদেশে গতকালকে এখন পর্যন্ত মানুষ কিন্তু মানে এক কথায় স্ট্যান্ড বাই হয়ে আছে, তারা সর্বদিক দিয়ে তারা প্রস্তুতি নিয়ে আছে। এখন খালি তারা কি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মুখের দিকে তারা তাকিয়ে আছে যে কোনো একটা ডাক আসতে দেরি হবে, তাদের রাস্তায় নামতে দেরি হবে না। এটা সমগ্র বাংলাদেশের এই চিত্র, কারণ আমি বাংলাদেশে অসংখ্য মানুষের সাথে, অসংখ্য আমার ভাইদের সাথে আমি কথা বলেছি, তাদের প্রত্যেকটা মানুষের একই পরিস্থিতি, একই মনের আবেগ, মনের ক্ষোভ নিয়ে তারা বসে আছে। তা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমি বলবো যে আপনারা বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা মিথ্যা আশ্বাস দিয়েন না, প্রয়োজনে আপনারা রাজনীতি ছেড়ে দেন। আপনারা মনে করেন যে না, রাজনীতি যদি আপনারা করতে পারেন করেন, আর যদি বলেন যে না আমরা রাজনীতি করব না, চুপচাপ বসে থাকেন, রাজনীতি করার দরকার নেই। কারণ আপনাদের জন্য আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা একটা কঠিনতম অবস্থা পার করছে, ঠিক আছে, কঠিনতম অবস্থা পার করছে। এবং তারা প্রতিনিয়তই কি বলবো যে তারা নির্যাতনের শিকার হচ্ছে একমাত্র এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করা নাকি অপরাধ? এটা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আমার এই প্রশ্ন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছে, এটা কি তাদের অপরাধ? তাদের কি পাপের খেসারত কি তারা দিতেছে? না। আপনারা কি মনে করেন? আপনারা যদি মনে করেন যে আপনারা রাজনীতি করবেন, তাহলে আপনারা আন্দোলনের ডাক দিন। এই স্বৈরাচারকে আমরা না হটিয়ে আমরা ঘরে ফিরবো না, প্রয়োজনে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, লক্ষ লক্ষ জনতা আমরা রক্ত দিতে আমরা প্রস্তুত আছি, সর্বদাই আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আমাদের দেশকে আমরা রক্ষা করার জন্য আমরা একেবারেই সর্বদিক দিয়ে আমরা প্রস্তুতি নিয়ে আসি। আপনাদের প্রতি আল্লাহর দোহাই লাগে আপনারা ভাওতাবাজি করেন না। হইলে আপনারা আন্দোলনের ডাক দিন, আর তা না হইলে এই কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আপনারা পদত্যাগ করুন, অতি সত্ত্বে পদত্যাগ করুন। আপনাদের মুখ জনগণ আর দেখবে না। বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু শোনেন, আমি একটা কথা বলি, আওয়ামী লীগের লোক বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আগে আপনাদেরকে পিটাবে, কিন্তু আগে আপনাদেরকে শায়েস্তা করবে। আপনারা যে কাজ করতেছেন, আপনারা বাঁচতে চাইলে, আপনারা যদি বাঁচতে চান, আপনারা যদি দেশকে বাঁচাইতে চান, আপনারা যদি আওয়ামী লীগের দালালি না করেন, তাহলে অতি সত্ত্বে আপনারা আন্দোলনের ডাক দিন। কোনো আন্দোলন, কোনো কথা নয়, এক দফা এক দাবি, সেটাই হচ্ছে স্বৈরাচারের পতনের দাবি, এটাই আমার কথা, স্বৈরাচারের পতনের দাবি। প্রয়োজনে ওরা তো 9টা বাসে আগুন দিয়েছে, তাই না? ওরা 9টা বাসে আগুন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সমগ্র বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত। আমি কি বুঝাইতে পারছি কথা? ওরা 9টা বাসে আগুন দিছে না নাটকীয়ভাবে। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু সমগ্র বাংলাদেশে আগুন ধরিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। আমি সমগ্র বাংলাদেশের খবর রাখি এবং আমি খোঁজ নেই যে বাংলাদেশের সাধারণ জনগণের যে বর্তমানে যে তাদের মন মানসিকতাটা কি, তারা কি চাচ্ছে, তাদের সাথে আমার প্রতিনিয়তই কথা হয়। তো কাজেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্ত্বে আজকে কালকের ভিতরে আপনারা আন্দোলনের ডাক দিন। আন্দোলন নয়, কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের ডাক দিন। আপনারা গণ অভ্যুত্থানের ডাক দিতে দেরি হবে। লক্ষ লক্ষ মানুষ সমগ্র বাংলাদেশ ঘেরাও করতে দেরি হবে না। পুলিশের প্রত্যেকটা বাংলাদেশের যতগুলি 400-র অধিক থানা আছে, প্রত্যেকটা থানা বাংলাদেশের সাধারণ জনগণ দখল করে ফেলবে, প্রত্যেকটা থানা দখল করবে। বাংলাদেশে পুলিশ খুঁজে পাওয়া যাবে না। কোথায় পুলিশ কোথায় যাবে? পুলিশ খুঁজে পাওয়া যাবে না। ওই হেরিকেন ধরাইয়া পুলিশ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। আপনারা অতি সত্ত্বে আপনারা বাংলাদেশে গণ অভ্যুত্থানের ডাক দিন।
তা না হলে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই যে আওয়ামী লীগ ছেড়ে, আওয়ামী লীগ বাদ দিয়ে আগে আপনাদের বিচার করবে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ জনগণ আগে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর বিচার কিন্তু আগে করবে, এটা মনে রাখেন। কারণ আপনাদের জন্য বারবার আপনারা বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা মিথ্যা আশ্বাস দিচ্ছেন। কেন? আপনারা অতীতে যে নাটকগুলি করছেন, আপনারা এক একটা জেলায় আপনারা কি করছেন, এক জেলায় একদিন আপনারা হরতাল দিচ্ছেন, এক জেলায় একদিন আপনারা অবরোধ দিচ্ছেন। তার মানে কি হয়েছে? হ্যাঁ, যখন আপনি সমগ্র বাংলাদেশের 64টি জেলার ভিতরে যখন একটা জেলায় আপনি অবরোধ দেবেন, তখন আর 2-4টা জেলার থেকে মানে শক্তি ওই জায়গায় মানে শক্তি প্রয়োগ করে ওই মাজাটা ভেঙে দেবে। তো তাহলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর মানে এই যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দুদের যে মাজাটা ভেঙে দেওয়ার পিছনে কার হাত ছিল, কার ভূমিকা ছিল বেশি? আপনারা হিসাব করে দেখবেন। আমি আজকে যে কথাগুলি বলছি হয়তো অনেকের কাছে ভালো লাগবে না। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অর্থাৎ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দু যে দুর্বল হয়েছে, তার মূল কারণটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কারণে। কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দু, আমি সব কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কথা বলছি না, কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের এই পরিস্থিতি, এই পরিণতি হয়েছে। আপনারা সবাই লাইভটা শেয়ার করেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, লাইভটা সবাই শেয়ার করেন, সবাই শেয়ার দেন, কারণ এগুলি সহ্য করার মতো না। আপনারা একটা জিনিস দেখেন, গতকালকে আমরা জানি দেশবাসী সবাই আমরা জানি যে এটা নির্বাচন হবে না। হ্যাঁ, নির্বাচনের নামে এই ধরনের একটা নাটক হবে, এটা কিন্তু আমরা সবাই জানি বা সবাই মানি। কিন্তু তারপরেও একটা প্রশ্ন, বাংলাদেশের সাধারণ জনগণই কিন্তু বারবার একটা প্রশ্ন জেগেছিল যে যেহেতু এই ভোট ডাকাতের সরকার, মিডনাইট সরকার, যেহেতু মনে করেন যে লুটেরা সরকার, তো তাহলে এই ভোট ডাকাতের সরকার ভোট মানে দিনের ভোট রাতের অন্ধকারে চুরি করে ডাকাতি করে যারা ক্ষমতায় আসছে, তাহলে তাদের মাধ্যমে কিভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করে? তার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করাই মানে তাদেরকে বৈধতা দেওয়া, তাই কি না? তাদেরকে বৈধতা দেওয়া, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, এটা আমার মুখের কথা নয়, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মুখের কথা। তো তাই আমি বলছি যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, আপনারা একটু নিজেরা চিন্তাভাবনা করে আপনারা সঠিক যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা আপনারা দিন। আপনারা বাংলাদেশে গণ অভ্যুত্থানের ডাক দিন। আমরা প্রস্তুত, আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা জীবন দেব দেশের জন্য, আমরা দেশের জন্য জীবন দিতে বাংলাদেশের 80% মানুষ প্রস্তুত আছে। আপনারা ডাক দিন। আর তা না হলে আপনারা ওই কেন্দ্রীয় পদ ছেড়ে আপনারা বাড়িতে চলে যান, আপনারা আওয়ামী লীগের দালালি করেন, কোনো দুঃখ থাকবে না। আপনারা কেন্দ্রীয় কমিটির পদ ছেড়ে আপনারা ওই আওয়ামী লীগের সাথে রাজনীতি করেন, আমাদের কোনো দুঃখ থাকবে না। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিপক্ষ হন, সমস্যা নেই। হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিপক্ষ হন, আর তা না হলে গণ অভ্যুত্থানের ডাক দিন। এটাই বাংলাদেশের জনগণ এখন চাচ্ছে, এটাই চাচ্ছে। তারা তো 9টা বাস পুরাইছে, তাই না? তারা 9টা বাস পুরায় তারা কি ইঙ্গিতটা দিচ্ছে, এটা কিন্তু আমার কথা না। আপনারা সময় টিভির একটা নিউজ দেখবেন, এক একজন পুলিশ অফিসার উনি সময় টিভির এক ইন্টারভিউতে উনি বলছেন যে ব্যবস্থা আমরা নিচ্ছি। এই গতকালকের যে মানে বাসে যে অগ্নিসংযোগ ঘটাইছে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপিকে এবং বাংলাদেশ জামাতে ইসলামকে কিন্তু তারা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এই কথা বলছে বা এই কথা বলতে পারে। তো তাহলে তারা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? তারা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়। কারণ তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হইতো, তাহলে তারা এই কথা বলতে পারতো যে আমরা সিসিটিভির ফুটেজ দেখে আমরা তাদেরকে অপরাধীদেরকে চিহ্নিত করে তারপর তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। তারা যে দলেরই হোক তাদেরকে ক্ষমা করা হবে না, এইটা তার বলা উচিত ছিল। সে না বলে কি বললো? সে বিএনপি এবং জামাতের ওপর মাঝে সে মানে ছুড়ে দিল। তো তাই আমি বাংলাদেশের সাধারণ জনগণকে বলছি, আপনারা সবাই প্রস্তুতি নিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মনে করেন যে এই আন্দোলনের ডাক না দেয়, আমরা সাধারণ জনগণ এই আন্দোলনের ডাক দিয়ে এই ফেসিবাদ, এই ভোট ডাকাত, এই লুঠেরা, এই সরকারকে আমরা বাংলার জমি থেকে একেবারে চিরতরে বিদায় করব ইনশাল্লাহ। বুকের রক্ত দিয়ে হলে আমরা একে বিদায় করব। আর শুধু তাই না, এ হচ্ছে একটা মুসলিম বিদ্বেষী সরকার। বর্তমান যারা ভোট চোর, যারা ভোট ডাকাত, এরা হচ্ছে মুসলিম বিদ্বেষী। এদের উদ্দেশ্য খুব একটা ভালো নয়,
এদের উদ্দেশ্য খুব একটা ভালো নয়। আমি আরেকটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, সেটা হলো, আমরা জানি যে এই যে রিপাবলিক অর্থাৎ ডাব্লিউ বুশ, আপনি যদি ধরেন যে রিপাবলিকানের, আপনি যদি জর্জ বুশের থেকে ধরেন, জর্জ বুশের সময় আমরা দেখেছি 1991-এর যে মানে ইরাকের বিরুদ্ধে যে তারা যুদ্ধ করেছিল, তখন কিন্তু মধ্যপ্রাচ্যের ভিতরে একমাত্র ইরাকের ভিতরে কিন্তু সেটা সীমাবদ্ধতা ছিল, একমাত্র ইরাকের মধ্যেই সেই যুদ্ধটা মানে সীমাবদ্ধ ছিল। তারপরে যদি আমরা ধরি যে 2009-এর 20 জানুয়ারির পর যখন ডাব্লিউ বুশ ক্ষমতা নিলেন, ক্ষমতা নেওয়ার পর এই যে মানে আমি আরেকটা তখন কি করলো, সে এই আফগানিস্তানে যুদ্ধ করলো এবং ইরাকে যুদ্ধ করলো, দুই দেশে যুদ্ধ করলো, তাই না? এই যুদ্ধটা কিন্তু আফগানিস্তান এবং ইরাকেই কিন্তু সীমাবদ্ধ ছিল। তারপরে যদি আমরা দেখি যে মানে ডেমোক্রেট এই বারেক ওবামা ক্ষমতা গ্রহণ করলো, ক্ষমতা গ্রহণ করার পরে এই যে আপনার কি বলে যে আফগানিস্তানের যুদ্ধ এবং ইরাকের যুদ্ধটা সমগ্র মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের দাবানল ছড়িয়ে দিছে। তো আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আজকে এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের দাবানল, এই যুদ্ধের দাবানল কিন্তু আমাদের বাংলাদেশে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই যুদ্ধের দাবানল আসবে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে। যদি শেখ হাসিনাকে যদি আমরা না হটাই, আজকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যদি জেগে না উঠি, তাহলে ওই যে সিরিয়ার যে পরিণতি হয়েছে আমাদের বাংলাদেশের সেম একই পরিণতি হবে। এই কথাটা আপনারা লিখে রাখেন, কারণ ইতিহাসে বলে কি জানেন, ইতিহাসে বলে রিপাবলিকানের চেয়ে ডেমোক্রেটরা আরও যুদ্ধবাজ বেশি। অর্থাৎ জো বাইডেন যদি ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই কিন্তু সে ওই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের যে দাবানল, সেটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ে আসবে। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবৈধ ভোট ডাকাত বা ভোট চোর সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে এই সিরিয়ার পরিণতি আমাদের নসিবে হবে। তো কাজেই জেগে উঠুন, প্রত্যেকটা দেশপ্রেমিক আমরা যারাই আসুন আমরা জেগে উঠি, আমরা প্রতিহত করি, প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ে তুলি। আমরা প্রতিরোধ গড়ে তুলি। তারা 9টা বাসে আগুন দিয়েছে, তারা 9টা বাস জ্বালিয়ে দিয়েছে, আমরা সমগ্র বাংলাদেশে আগুন ধরিয়ে দিতে চাই। আসুন আমরা সমগ্র বাংলাদেশে স্বৈরাচারের কপালে আমরা আগুন ধরিয়ে দিই, আগুন জ্বালিয়ে আগুন দিয়ে একেবারে ভস্ম করে দেয় এই স্বৈরাচারিত্বতা। তা না হলে এই পরিণতি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণের খেসারত আমাদের দিতে হবে। তো কাজেই সময় থাকতে সঠিক সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে, কারণ দেশটা সম্মিলিত, দেশটা কারো বাবার নয়, কারো একক বাবার দেশ নয়। দেশ কিন্তু বাংলাদেশের 18 বা 20 কোটি জনগণের দেশ। আজকে দেখেন, আজকে কষ্ট হয় যে বাংলাদেশে 90 থেকে 95% মুসলমানের দেশে হেফাজতে ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হেফাজতের বিরুদ্ধে তারা আন্দোলন করে, হেফাজত ধরো জব করো, চরমোহনাই ধরো জব করো, জামাত শিবির ধরো জব করো। তো তাহলে এই যে বিগত 13 বছর যাবত যে বাংলাদেশের জঙ্গলিবাদের একটা মানে রাজত্ব কায়েম করছে, এই জঙ্গলিবাদের যারা রাজত্বটা কায়েম করার পিছনে কার হাত ছিল এবং কার ভূমিকা অবতীর্ণ আছে, এটা দেশবাসী জানে, দেশবাসী বুঝতে পারছে যে কারা বাংলাদেশের জঙ্গলিত্বতাবাদ তৈরি করছে বা কায়েম করছে। তো কাজেই আসুন, পরিস্থিতি কিন্তু বাংলাদেশের বেশি ভালো না, আমাদের দেশের পরিস্থিতি বেশি ভালো না। তো তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দেশটাকে আপনারা গণ অভ্যুত্থানের ডাক দিন। আর যদি ওই সাহসটা যদি আপনাদের না থাকে, আপনারা মামলা দেখায়েন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমি বলতে চাই, আপনারা মামলা দেখায়েন না। আপনাদের চেয়ে মামলা ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের কিন্তু কম নেই। তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু মনে করেন যে একজনে 30, 35, 32, 50টা মামলা নিয়ে ঘুরতেছে। আপনাদের চেয়ে তাদের মামলা কম নেই। সমস্যা নেই, আপনারা গ্রেপ্তার হবেন, আপনারা গ্রেপ্তার হন। আপনাদেরকে যখন গ্রেপ্তার করবে সমগ্র বাংলাদেশের জনগণ থানা ঘেরাও করবে, থানা ঘেরাও করে তারপরে আপনাদের মুক্তি নিশ্চিত করবে। অতএব আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, আপনারা গণ অভ্যুত্থানের ডাক দিন। সেনাবাহিনীর ভিতরেও বর্তমানে একটা ষড়যন্ত্র চলছে। আমি সেনাবাহিনীর দিকে যাব না, কারণ কিছু সংখ্যক
কিছু সংখ্যক সেনাবাহিনী একটা ষড়যন্ত্র করছে, এটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আমরা জানি। তো আমার কথা হচ্ছে কি, যে সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ হচ্ছে মানে ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ হচ্ছে ক্ষমতার অধিকারী। তো কাজে জনগণের সিদ্ধান্তই হচ্ছে মূল সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্তই সিদ্ধান্ত। তো আজকে আপনারা যারা, আচ্ছা ইমন, হ্যাঁ ঠিক, ঘরে বসে থেকে শেখ হাসিনাকে হটানো যাবে না। এমডি ইমন, অসংখ্য ধন্যবাদ। ঘরে বসে থেকে শেখ হাসিনাকে হটানো যাবে না, আমি সেই কথাই বলছি। আমি এই কথাটাই বলছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কমেন্ট আমি পড়তে পারছি না, কারণ আপনাদের কমেন্ট যদি আমি পড়ি তো তাহলে আমার বক্তব্যটা একটু এলোমেলো হয়ে যাবে। তো যার জন্য আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার লাইভ শেষে আপনাদের মানে সবার কমেন্ট আমি দেখব, তারপরে আপনাদেরকে আমি রিপ্লাই ইনশাল্লাহ পাঠাবো। আপনারা আমাকে সবাই মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই লাইভটা বেশি বেশি শেয়ার দেন, সবাই বেশি বেশি শেয়ার দেন। এই বার্তাটা যেন, আমার কথা হচ্ছে কি, যে আমি যে আজকে কথাগুলি বললাম এটা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর যেন এই কথাটা তাদের কানে যায়, আপনাদের মাধ্যমে তাদের কানে পৌঁছে, তাদের কাছে যেন এই নিউজটা যায়, এটা আমি আশাবাদী। আপনারা সবাই বেশি বেশি শেয়ার দেন, আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমি মনে করবো যে আমার এই বক্তব্যগুলি ওনাদের কাছে যাবে। আমার কথা একটাই, এটা আমার কথা না, এটা শুধু আমার কথা না, এটা হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানে কি বলা যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, হইলে আপনারা গণ অভ্যর্থনের ডাক দিন। আর তা না হলে আপনারা যদি এত ভীতু হয়ে থাকেন, আপনারা যদি এত কাপুরুষ হয়ে থাকেন, তাহলে আপনারা নির্বিধায়ে আপনারা পদত্যাগ করে আপনারা জাতিকে মুক্ত করুন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা মুক্ত করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা অভিশপ্ত দল করবেন না। আপনারা যতদিন থাকবেন, এইভাবে যতদিন আপনারা থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাথার উপরে কিন্তু একটা অভিশাপ থাকবে। তো তাই আমি বলবো, হইলে গণ অভ্যর্থনের ডাক দিন, আর তা না হইলে সোজা বাংলা ভাষা ওই বাড়ির দিকে রাস্তা মাপুন। ওই কেন্দ্রীয় কমিটির পদ নিয়ে আপনাদের নাটক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই কি বলে যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আর দেখতে চায় না, আর শুনতে চায় না। আপনারা আজকে লজ্জা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, ওনারা মানে সাক্ষাৎকারে ওনারা মানে কি বলে যে ওনারা ইন্টারভিউতে ওনারা অভিযোগ করেন, ওনারা দেশবাসীর কাছে নালিশ দেন। আরে আপনারা দেশবাসীর কাছে নালিশ দিবেন কি? আপনাদের থেকে বাংলাদেশের সাধারণ জনগণ অনেক বেশি সচেতন, 1000 গুণ বেশি সচেতন। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নাকি ওই যারা নাকি মনে করেন যে ওই তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, অনেকে মনে করেন যে এলাকায় ঘুমাইতে পারে না, এলাকায় থাকতে পারে না, অট্টালিকা ছেড়ে বাবা মার তৈরি করা অট্টালিকা সন্তানের জন্য বাবা অট্টালিকা তৈরি করছে, সেই অট্টালিকার সন্তানরা, আদরের সন্তানরা নিদ্রায় যাবে, আহার করবে, নিদ্রায় যাবে, অথচ সেই আদরের সন্তানরা কিন্তু সেই বাবা মার অট্টালিকা থাকতে পারে না। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা রিক্সা চালায়, তারা দিনমজুরি দেয়, তারা কি বলবো যে তারা এত পরিশ্রম করে, তাদের অপরাধ একটাই, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে, এটাই হচ্ছে তাদের অপরাধ, যার জন্য আজকে তারা এই নির্যাতনের শিকার। তো কাজেই আপনাদের চেয়ে বাংলাদেশের যে বর্তমান যে চলমান পরিস্থিতি, দীর্ঘদিনের যে চলমান পরিস্থিতি, এটা কিন্তু তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের চেয়ে ভালো জানে, আপনাদের থেকে ভালো জানে। তো কাজেই ওই অভিযোগ ছেড়ে দেন, অভিযোগ বাদ দেন, মিষ্টি কথা বাদ দেন। আপনাদের মিষ্টি কথা বাংলাদেশের সাধারণ জনগণ শুনতে চায় না, বাংলাদেশের সাধারণ জনগণের কাছে এটা আর গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, বাংলাদেশের সাধারণ জনগণের কাছে এটা গ্রহণযোগ্য নয়। হইলে আপনারা অভ্যর্থনের ডাক দিন, আর তা নাহলে আপনারা পদ ছেড়ে দিন, পদবি ছেড়ে দিয়ে কথা বলুন। নতুন প্রজন্ম নেতৃত্ব দেবে। আর আমি আরেকটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামী দিনের দেশনায়ক জনাব তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমাদের বাংলাদেশের যে এই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, যাদের বয়স 50 কি 70 আপ, 65 কিংবা 70 আপ,
আপনার কাছে আমাদের অনুরোধ, এটা শুধু আমার না, এটা বাংলাদেশের হাজার হাজার মানুষ বা হাজার হাজার আমার বন্ধু বান্ধব কিন্তু আমাকে বলেছে কথাটা, যে লাইভে এই কথাটা মানে প্রস্তাবটা রাখার জন্য। আপনি দয়া করে এই যে কেন্দ্রীয় কমিটিতে আপনি রদবদল করুন। যারা ভীতু, যারা কাপুরুষ, তাদেরকে প্রয়োজনে আপনি ওই কি বলে যে আপনি একটা উপদেষ্টা কমিটি গঠন করেন। উপদেষ্টা কমিটি গঠন করে তাদেরকে উপদেষ্টা কমিটিতে আপনি রাখেন। আর যাই হোক, তাদেরকে আপনারা উপদেষ্টা করেন। আর নতুন নেতৃত্ব, আমরা নতুন নেতৃত্ব চাই, এই প্রজন্মের নতুন নেতৃত্ব চাই। এখানে অনেক হিসাব আছে, অনেক কথা আছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, অধিকাংশ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের জন্মটা কিন্তু পূর্ব পাকিস্তানের, ঠিক আছে, জন্ম পূর্ব পাকিস্তানে। আর আজকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশের এই যে আওয়ামী লীগ, আওয়ামী লীগে যারা জড়িত আছে, যারা নাকি মনে করেন যে ওই যে কি বলে যে অধিকাংশ নেতারা আপনি দেখবেন মানে কি বলে যে কেন্দ্রীয় অধিকাংশ নেতৃবৃন্দ, তাদের জন্মটা কিন্তু পূর্ব পাকিস্তানে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনার স্বাধীন বাংলার অর্থাৎ স্বাধীন বাংলাদেশে যেই সন্তানটা মানে ভূপৃষ্ঠে আসছে, স্বাধীন বাংলায় যার জন্ম হয়েছে, তাদেরকে আপনি নেতৃত্ব দিন। তারাই বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং তাদের মাধ্যমেই আজকে আবার এই বাংলাদেশ স্বাধীন হবে, আবার বাংলাদেশ স্বাধীন হবে। আমি ইমন, আপনি লিখেছেন আমি বিএনপি ছেড়ে দেব। ভাই, আমি বিএনপি ছেড়ে দেব, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারণ এটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে কি বলবো যে একটা জনের অধিকারের ওপর হস্তক্ষেপ করাটা এটা কারো কাম্য নয়। তো আপনি আশা করি এই ধরনের কমেন্ট আর করবেন না, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছি সেটা হলো যে আমাদের বাংলাদেশের তারুণ্যের অহংকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিতে অতি সত্বর, যদি তারা এই মুহূর্তে যদি তারা গণ অভ্যর্থনের ডাক না দেয়, তাহলে আপনি এই কেন্দ্রীয় কমিটিতে রদবদল করুন। সেখানে আপনি মানে কি বলে যে যুবকদের হাতে নেতৃত্ব দিয়ে দিন। আপনি যারা সঠিক নেতৃত্ব দিতে পারবে আপনি তাদের কাছে নেতৃত্ব দিয়ে দিন, তাদেরকে আপনি পদে নিয়ে আসেন। পদে নিয়ে আসার পর দেখবেন তারাই এই বাংলাদেশকে মুক্ত করবে, এই বাংলাদেশকে তারাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে করবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এ কামনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।